ভেরি গুড মর্নিং সবাইকে। সানডে সকাল 9টা মানেই হচ্ছে আমাদের উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স। তো আমরা উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সে করব ডিসেম্বরের 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত যত বেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেগুলো। এগুলো কিন্তু বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স। আর তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে পরীক্ষার জন্য কতটা গুরুত্বপূর্ণ। এখন দেখো আরআরবি গ্রুপ ডিতে বলছে 20টার মধ্যে 15 প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স আসছে। তাই কারেন্ট অ্যাফেয়ার্স যদি ভালো করে করতে লাগে এই কারেন্ট অ্যাফেয়ার্স ফার্স্ট থেকে একদম লাস্ট অব্দি দেখতে হবে, যেগুলো পরীক্ষার জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। তো চলো পরীক্ষার কোশ্চেনের জন্য আমরা শুরু হই কোশ্চেন নাম্বার 1 দিয়ে। প্রশ্ন 1 নম্বরটাই তো ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষার জন্য। কি বলছে? বলছে যে কোন শহরটি 2030 সালে কমনওয়েলথ গেমস হোস্ট করবে। এটা কত বড় কোশ্চেন, একটা দুটো তিনটে স্টার মার্ক দিলাম, এতটা ইম্পর্টেন্ট কোশ্চেন। কমনওয়েলথ ভারত হোস্ট করেছিল লাস্ট টাইম, একবারই হোস্ট করেছিল 2010 সালে নিউ দিল্লিতে। কোথায় না, দিল্লিতে হোস্ট করেছিল, ঠিক আছে। সেই সময় মনমোহন সিং এর সরকার ছিল। এইবার হচ্ছে আবার দ্বিতীয়বারের জন্য কমনওয়েলথ হোস্ট করতে চলেছে আহমেদাবাদ শহরে। তার কারণ কিছুদিন আগে আমি তোমাদের একটা কারেন্ট অ্যাফেয়ার্স পড়েছিলাম যে ভারত সরকার উদ্যোগ নিয়েছে আহমেদাবাদকে একটা মাল্টি স্পোর্টস সিটি হিসেবে মানে কে তৈরি করবে। তো সেই জন্য আহমেদাবাদ শহরে ভারত হোস্ট করতে যাচ্ছে তাদের দ্বিতীয় কমনওয়েলথ গেমস, ঠিক আছে। কত সালে না 2030 সালে। কত সাল? 2030 সালে, ঠিক আছে, মনে থাকবে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। চলো নেক্সট কোয়েশ্চেন। পরবর্তী প্রশ্ন বলছে 2 নম্বর, বলছে কেমব্রিজ ডিকশনারিতে একটা ওয়ার্ড, এই যে ওয়ার্ড অফ দ্য ইয়ার 2025 সালে, মানে এই বছর কেমব্রিজ প্রত্যেকটা বছরই হচ্ছে কেমব্রিজ কি করে একটা স্টাডি করে যে কোন ওয়ার্ডটা বা কোন শব্দটা সোশ্যাল মিডিয়াতে বা পুরো সমাজ মাধ্যমে কোনটা বেশি ঘোরাফেরা করছে। তো এই বছর ওয়ার্ড অফ দ্য ইয়ার তারা ঘোষণা করেছে কি না প্যারাসোশ্যাল। এবার প্যারাসোশ্যাল কি? প্যারাসোশ্যাল হচ্ছে এমন একজনকে বলা হয় যেই ব্যক্তি হচ্ছে এই যে বর্তমানে মনে করো সোশ্যাল মিডিয়ার যুগ বা হচ্ছে যে ইনফ্লুয়েন্সার যারা রয়েছে তাদের প্রতি প্রচুর পরিমাণে আসক্ত সেই ব্যক্তি। কোনো একজন ব্যক্তি কোনো সোশ্যাল ইনফ্লুয়েন্সারের ওপরই আর কি সে হচ্ছে প্রশ্ন আসক্ত, তাকে পছন্দ করে বা কোনো এআই এর ওপরে সে আসক্ত। তো সেই ধরনের ব্যক্তিকে বলা হয় প্যারাসোশ্যাল, ঠিক আছে। তো এই শব্দটা হচ্ছে এই বছরের কেমব্রিজ ডিকশনারি অনুযায়ী ওয়ার্ড অফ দ্য ইয়ার, ঠিক আছে। চলো 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর কোশ্চেন বলছে কোয়ালিটি রত্ন অ্যাওয়ার্ড 2025 কাকে ঘোষণা করা হয়েছে? আর এটা ঘোষণা করে কনফেডারেশন অফ ইন্ডিয়া ইন্ডাস্ট্রির কোয়ালিটি রত্ন অ্যাওয়ার্ড পেয়েছে এই বছর ভেনু শ্রীনিবাস অপশন নাম্বার বি তে রয়েছে, ঠিক আছে, ভেনু শ্রীনিবাস। দেন 4 বলছে ডেল ইন্ডিয়ার সিনিয়র ডাইরেক্টর এবং জেনারেল ম্যানেজার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো কাকে নিযুক্ত করা হয়েছে? অনুরাগ অরোরা, অপশন নাম্বার ডি, অনুরাগ অরোরা। নিয়োগ সংক্রান্ত প্রশ্ন, এখানে সব টপিক আমি কভার করব, সেটা নিয়োগ সংক্রান্ত হোক, স্পোর্টস রিলেটেড হোক, ইন্টারন্যাশনাল নিউজ, ন্যাশনাল নিউজ, সমস্ত জায়গা থেকে। ইভেন আমরা যে আমাদের যেই রিপোর্টগুলো আসে, ইন্ডেক্সগুলো আসে, যেখান থেকে প্রশ্ন খুব দেয় সেগুলো করব। হোস্ট নেশন, হোস্ট কান্ট্রি বা হচ্ছে তোমার হোস্ট সিটিজ, এগুলো থেকেও কিন্তু প্রশ্ন রয়েছে। তো এক সপ্তাহ বেছে প্রশ্ন নিয়ে এসেছি কিন্তু তোমাদের জন্য শুধুমাত্র। চলো 5, কোয়েশ্চেন নাম্বার 5 বলছে কোন দেশটি সাধারণ ভারতীয় পাসপোর্টধারীদের জন্য ভিসা মুক্ত প্রবেশ স্থগিত করে দিয়েছে? এই কোয়েশ্চেনটা খুব বড় একটা নিউজ হতে পারে। তার কারণ হচ্ছে ভারতের আগে হচ্ছে 59টা দেশে ভিসা ফ্রি এন্ট্রি ছিল, 59। সেই জন্য ভারত 2025-এর হেনলি পাসপোর্ট ইন্ডেক্স অনুযায়ী 77 নম্বরে ছিল। এবার এটা দেখা যাচ্ছে মানে অক্টোবর আস্তে আস্তে আমাদের পজিশন চলে এসছে কততে 85-তে। এরকম হলো কেন? তার কারণ হচ্ছে যখন 77 ছিল তখন হচ্ছে আমাদের ভিসা ফ্রি এন্ট্রি ছিল 59টা দেশে, এইবার 85 নম্বর হয়েছে। তার কারণ হচ্ছে দুটো নেশন তুলে নিয়েছে। দুটো নেশনের মধ্যে হচ্ছে যে ভিসা ফ্রি এন্ট্রি ভারতের তুলে নিয়েছে, তার মধ্যে একটা হচ্ছে এই অপশনে ইরান রয়েছে। তাহলে ইরান ভারতীয়দের জন্য ভিসা ফ্রি এন্ট্রি তারা তুলে নিয়েছে। এটা নেগেটিভ কোনো কারণ নয়। ভারত সরকার এটার জন্য যে কথাটা বলেছে, মানে ভারতের বিদেশ মন্ত্রক বলেছে যে এই যে ভিসা ফ্রি এন্ট্রি ইরানে ছিল এতে অনেক জালিয়াতি হতো। কিরকম জালিয়াতি না, ভিসা ফ্রি এন্ট্রি হওয়ার কারণে এখান থেকে অনেককে কাজের প্রলোভন দেখিয়ে ইরানে নিয়ে গিয়ে তাদেরকে বন্দি করে রাখা হতো বা তাদেরকে হচ্ছে তোমার কি বলতো কিডন্যাপ করে হচ্ছে তোমার মুক্তিপণ দাবি করতো। তো এইটাকে আটকানোর জন্যই
ইরান এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভিসা ফ্রি এন্ট্রিটাকে তুলে নেওয়া হয়েছে। তো এবার মানে কি ভিসার মাধ্যমে তোমাকে পারমিশন নিয়ে যেতে হবে। ভিসার কারণটা, ভিসার মিনিং কি? ভিসার মিনিং হচ্ছে তুমি পাসপোর্ট দেখিয়ে যেই দেশে যাচ্ছ সেই দেশের কাছে পারমিশন চাইছো যে আমি তোমার দেশে এতদিনের জন্য যেতে চাই, এইটা আমার পারপোজ, ঠিক আছে, এই অনুযায়ী আমি যেতে চাই। তো সেটা দেখে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন করে, ন্যাশনালিটি ভেরিফিকেশন করে তারপরে তারা ভিসা দেয়। ভিসা মানে হচ্ছে পারমিশন, হ্যাঁ আমি তোমাকে আমার দেশে এতদিনের জন্য এই কারণের জন্য পারমিশন দিচ্ছি। তো এইটাই হচ্ছে ইরান সরকার করেছে। তার মানে এবার পুরো প্রপার যে হচ্ছে গভর্নমেন্ট যে প্রসেস হয় সেগুলো করে তোমাকে যেতে হবে, ঠিক আছে। তো মনে রাখবে এটা খুব গুরুত্বপূর্ণ। আর যেটা বলছিলাম যে 2025 সালের হেনলি পাসপোর্ট রিপোর্ট অনুযায়ী ভারতের এখন বর্তমান স্থান হচ্ছে 85তম দেশের মধ্যে রয়েছে। আর একদম ফার্স্ট নম্বরে রয়েছে হচ্ছে সিঙ্গাপুর। তাহলে সিঙ্গাপুর হেনলির মত অনুযায়ী সব থেকে ভালো পাসপোর্ট, স্ট্রংগেস্ট নেশন হচ্ছে পাসপোর্টের দিক থেকে, সেটা হচ্ছে সিঙ্গাপুর, 1 নম্বরে রয়েছে, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন বলছে ওয়ার্ল্ড বক্সিং কাপ ফাইনালে ভারত 48 কেজির ক্যাটাগরিতে গোল্ড জিতে নিয়ে এসেছেন, সোনা জিতে নিয়ে এসেছেন। এর মধ্যে কে? এর মধ্যে জিতে হচ্ছে অপশন নাম্বার ডি মীনাক্ষী হুডা। তো মীনাক্ষী হুডা তিনি গোল্ড জিতেছেন। ক্যাটাগরিটা মনে রাখবে 48 কেজি, এটা কিন্তু পরীক্ষা দিতে পারে। কত ক্যাটাগরি? 48 কেজির ক্যাটাগরিতে গোল্ড নিয়ে এসেছেন। পরবর্তী প্রশ্ন বলছে 10 নম্বর ইন্টারন্যাশনাল গীতা মহোৎসব স্টার অ্যান্ড স্টার, তাই তো? ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ভালো প্রশ্ন। বলছে গীতা মহোৎসব অনুষ্ঠিত হয়েছে ভারতের কোথায় হয়েছে? এটা হচ্ছে হরিয়ানাতে, হরিয়ানার কুরুক্ষেত্রে। তো হরিয়ানার কুরুক্ষেত্রে গীতা মহোৎসব জাস্ট কিছুদিন আগেই হয়ে গেছে, কমপ্লিট হচ্ছে নভেম্বর মাসে। তো এইটা খুব নিউজে ছিল। তো ইন্টারন্যাশনাল গীতা মহোৎসব এই বছরের এডিশন ছিল হচ্ছে 10th, মানে এই নিয়ে 10ম বার হচ্ছে, ঠিক আছে, হরিয়ানার কুরুক্ষেত্রে। তারপরেটা হচ্ছে যেমন গীতা মহোৎসব হতে পারে তেমনি হচ্ছে বৌদ্ধিস্টদের হচ্ছে ত্রিপিটক চান্টিং হতে পারে। ত্রিপিটক চান্টিং কি ইন্টারন্যাশনালি সারা বিশ্বে যত বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ রয়েছে তারা হচ্ছে ত্রিপিটক, তাদের ধর্মগ্রন্থ, সেই ধর্মগ্রন্থ তারা হচ্ছে পাঠ করবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে এই বছর 20তম এই অনুষ্ঠানটা হয়েছে বিহারে। কোথায় হয়েছে? বিহারের গয়াতে হয়েছে। বিহারের কোথায় হয়েছে? গয়াতে হয়েছে। তার কারণ তোমরা জানো বৌদ্ধ ধর্মের মত অনুযায়ী গয়া হচ্ছে একটা ইম্পর্টেন্ট জায়গা, এটা হচ্ছে তাদের একটা তীর্থক্ষেত্র। তার কারণ এখানেই তো বোধি লাভ করেছিল গয়াতে গৌতম বুদ্ধ। তো সেই জন্য গয়াতে হচ্ছে বিহারে 20তম ইন্টারন্যাশনাল ত্রিপিটক চান্টিং সেরিমনি পালন করেছে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের আমি বলেছিলাম, বিহার সরকার গয়ার যে নামটা পরিবর্তন করে এখন রেখেছে, কি রেখেছে? গয়াজি। কি রেখেছে? গয়াজি, খেয়াল রাখবে কিন্তু ভাই, ঠিক আছে। গয়াজি এখন হচ্ছে নতুন নামকরণ হয়েছে। আর বিহারে আবার চলো নেক্সট কোশ্চেনই আছে, দেখছি। চলো বলছে 10মবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে কে শপথ নিয়েছেন? 10মবারের জন্য আবার নীতিশ কুমার। তার কারণ হচ্ছে এনডিএ জোট জিতেছে, এনডিএ জোট জিতে তারপরে তারা আবার ক্ষমতায় এসছে। তো এটাই আমি বলতে চাইছিলাম তখন। পরবর্তী বলছে COP31, এই যে COP31 জলবায়ু সম্মেলন, এটা একটা ক্লাইমেট সামিট। কোপ মানে হচ্ছে তোমার কনফারেন্স অফ পার্টি, এটাকে বলা হয় কোপ। আর 31 মানে এডিশন, কততম হচ্ছে? তো 31তম COP31, যেটা হচ্ছে ক্লাইমেট সম্পর্কিত, জলবায়ু সম্পর্কিত। এইটা হয়েছে এই বছর তুরস্কে। এবার কোথায় হচ্ছে? তুরস্ক হোস্ট করেছে। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসতে পারে পরীক্ষার জন্য ভাই, এর মধ্যে কিন্তু আর চুরি চালিও না, এগুলোই বেস্ট কোয়েশ্চেন। তোমরা অনেকে কি করবে, এই কোয়েশ্চেনের মধ্যেই বেছে বেছে পড়বে। তো যদি বাছাই করতে চাও এর মধ্যে, তাহলে ফাঁসবে, কিন্তু এগুলোই বাছাই করা। চলো 12 নম্বর বলছে জলবায়ু পরিবর্তন সূচক 2026 পাবলিশড হয়ে গেছে, ঠিক আছে, যেটাকে আমরা ক্লাইমেট চেঞ্জ ইন্ডেক্স বলে থাকি। তো 2026-এর ক্লাইমেট চেঞ্জ ইন্ডেক্স অনুযায়ী ভারতের স্থান কত? ভারত এখন রয়েছে বর্তমানে কততমতে রয়েছে? 23তমতে রয়েছে। কততম? 23তম দেশ ক্লাইমেট চেঞ্জ হিসেবে, ঠিক আছে, খেয়াল রাখবে, ইম্পর্টেন্ট। চলো তারপর ঘূর্ণিঝড় দিতওয়া, এই যে দিতওয়া, প্রথমত নামটা মনে রাখবো, দিতওয়া এটার মানে কি? এটার মানে হচ্ছে উপহ্রদ। অপশন নাম্বার এ তে রয়েছে, এটার মিনিং হচ্ছে উপহ্রদ। তাহলে দিতওয়া এটা হচ্ছে উপহ্রদ। এবার দিয়েছে কে? এটা দিয়েছে হচ্ছে ইয়েমেন দিয়েছে হচ্ছে দিতওয়া। খেয়াল রাখবে, ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো আসে পরীক্ষাতে বেশ। তারপরের প্রশ্ন বলছে যে সম্প্রতি কোন দেশটি কলম্বো সিকিউরিটি কনক্লেভের 6ষ্ঠতম সদস্য হয়েছে? তাহলে কলম্বো মানে হচ্ছে শ্রীলঙ্কাতে। তো শ্রীলঙ্কাতে একটা সিকিউরিটি কনক্লেভ হয়েছে। এই কলম্বোর এই যে তোমার হচ্ছে এটা তোমার কি বলে গ্রুপটা, এই গ্রুপের বা এই কনক্লেভের 6ষ্ঠতম
সিক্স সদস্য দেশ যেটা হয়েছে সেটা হচ্ছে আফ্রিকান একটা আইল্যান্ড কান্ট্রি সেশেলস। এই যে সেশেলস, এই সেশেলস হচ্ছে আফ্রিকান একটা আইল্যান্ড কান্ট্রি যেটা ভারত মহাসাগরের মধ্যে পড়ে। তো ভারত মহাসাগরের যে সেশেলস, এটা হচ্ছে শ্রীলঙ্কাতে কলম্বো সিকিউরিটি কনক্লেভের 6th নেশন হয়েছে মেম্বার হিসেবে। ঠিক আছে, চলো তারপরে পরবর্তী প্রশ্ন বলছে যে ইন্ডিয়া পোস্টের প্রথম জেনজি থিমযুক্ত পোস্ট অফিস কোথায় খোলা হয়েছে? তো জেনজি থিমযুক্ত অপশন নাম্বার ডি তে রয়েছে আইআইটি দিল্লি। কোথায় ভাই? আইআইটি দিল্লিতে খোলা হবে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন। নেক্সট কোয়েশ্চেন বলছে যে 2025-এর ফাইড ওয়ার্ল্ড কাপ কে জিতেছে? তো 2025-এর ফাইড ওয়ার্ল্ড কাপ, এটা চেসের, তো চেস ওয়ার্ল্ড কাপ এবছর জিতেছে অপশন নাম্বার বি জাভরিক সিনদার। তো জাভরিক সিনদার সে জিতেছে হচ্ছে এই বছরের চেস ওয়ার্ল্ড কাপ 2025। পরবর্তী প্রশ্ন বলছে জনসংখ্যার দিক থেকে একটা ছোট দেশ যা ফিফার বিশ্বকাপে যোগ্যতা অর্জন করেছে, যেটা হচ্ছে ক্ষুদ্রতম দেশ। তো জনসংখ্যার দিক থেকে সব থেকে ক্ষুদ্রতম দেশ ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য তারা সিলেক্ট হয়েছে। তারা কারা? সেই দেশটা হচ্ছে অপশন নম্বর সি কুরকাও। এই দেশটা হচ্ছে এখন ফিফা ওয়ার্ল্ড কাপ খেলবে এই বছর ফিফা ওয়ার্ল্ড কাপ খেলবে 2026-এ। তোমাদের আমি পড়িয়েছি 2026-এর ফিফা ওয়ার্ল্ড কাপের হোস্ট নেশন কারা? 3টে দেশ রয়েছে যারা হচ্ছে মিলিতভাবে এই বছর হোস্ট করবে, এবং সাথে এটাও বলেছি যে এই বছর হোস্ট যারা করছে তাদের হচ্ছে কি বলে মোটো এরা পাবলিশ করেছে। তো কি এগুলো? প্রিভিয়াস ক্লাসে যারা দেখছো তারা জানো অবশ্যই, আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে হোস্ট কারা করছে এই বছর 2026-এর হোস্ট নেশন কারা। 3টে দেশ রয়েছে, হিন্ট দিলাম আমি। চলো পরবর্তী বলছে ঝাড়খণ্ড হাইকোর্ট সম্প্রতি রাজ্য সরকারকে কোথায় সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছে? তো এটা ঝাড়খণ্ড হাইকোর্ট বলেছে। তো ঝাড়খণ্ড হাইকোর্ট একেবারে সম্পূর্ণভাবে নির্দেশ দিয়ে বলেছে যে ঝাড়খণ্ডের থানাগুলোতে, পুলিশ স্টেশনে তোমাকে সিসিটিভি বাধ্যতামূলকভাবে বসাতেই হবে। ঠিক আছে, তো অপশন নাম্বার বি আনসার। তো পরবর্তী প্রশ্ন 19 নাম্বার কোশ্চেন বলছে 2023 সালে অনূর্ধ্ব 19 কিন্তু ওয়ার্ল্ড কাপ কিসের? না ক্রিকেটের। তো ক্রিকেট অনূর্ধ্ব 19 ওয়ার্ল্ড কাপ এটা হোস্ট করতে চলেছে, সিলেক্ট হয়ে গেছে 2026-এ হবে। 2026-এ দুটো দেশ মিলে আয়োজন করবে। সেই দেশ দুটোর নাম কি? সেই দেশ দুটোর নাম হচ্ছে আফ্রিকান কান্ট্রি। ভালো করে মনে রাখবে, এটা হচ্ছে জিম্বাবুয়ে এবং হচ্ছে নামিবিয়া। এই দুটো দেশ মিলিতভাবে ক্রিকেট বিশ্বকাপ অনূর্ধ্ব 19 বা অনূর্ধ্ব 19 তারা হচ্ছে হোস্ট করতে চলেছে। এর সাথে আরেকটা জিনিস বলে রাখি যে 2025-এ মানে এই বছর 2025 সালে ব্লাইন্ড ওয়েমেন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হয়েছে, সেটা হচ্ছে ভারত জিতেছে। তোমরা জানো ভালো করে, খুব নিউজ হয়েছে, এটা একটা গর্বের ব্যাপার। তো ভারত এই বছর ওয়েমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সেটাও আমরা জিতেছি। ঠিক আছে, এবং হচ্ছে ব্লাইন্ড মহিলা মানে যারা হচ্ছে মনে করেন দৃষ্টিহীন মহিলা, তারাও হচ্ছে এই বছর ওয়ার্ল্ড কাপ নিয়ে এসছে ক্রিকেটে। তো কোন দেশকে হারিয়ে নিয়ে এসছে? অপশন নাম্বার নেপাল হবে। তো অপশন নেপাল হবে, তো নেপালকে হারিয়ে আমরা জিতেছি। আর এই বছর এটা প্রথম এডিশন হচ্ছে যা হোস্ট করছে ভারত এবং শ্রীলঙ্কা দুজন মিলিতভাবে। ঠিক আছে, তো প্রথম এডিশনটা ইন্ডিয়া জিতেছে। চলো তারপরের প্রশ্ন বলছে কে ভারতের 26তম মহিলা গ্র্যান্ডমাস্টার হলেন? তো 26তম মহিলা গ্র্যান্ডমাস্টার হলেন কে এর মধ্যে? তো মহিলা গ্র্যান্ডমাস্টার যিনি হলেন তার নাম হচ্ছে অপশন নাম্বার সি সরায়ু ভেলপুলা। তিনি হচ্ছেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, এইটা খুব ভালো প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তার কারণ সিকল সেল অ্যানিমিয়া এই রোগটা হচ্ছে জিনগত রোগ। ঠিক আছে, তো এই জিনগত রোগের ভারত প্রথম দেশীয়ভাবে একটা থেরাপি আবিষ্কার করেছে, জিন থেরাপি। বললাম না জিনগত রোগ, তো জিন থেরাপিটার নাম হচ্ছে CRISPR, ওই ক্রিসপার মতন। ঠিক আছে, তো ক্রিসপার এই যে ওষুধটা, এটা হচ্ছে নাম কি দেয়া হচ্ছে? এটা নাম দেওয়া হচ্ছে বিরসা 1001। তো বিরসা 1001 এটা হচ্ছে সিকল সেল অ্যানিমিয়ার একটা জিন থেরাপি ভারত করেছে। সুতরাং এটা কিন্তু বিজ্ঞান এবং চিকিৎসা বিজ্ঞানে একটা যুগান্তকারী ঘটনা। তো সেই জন্য তোমাকে এটা মনে রাখতে হবে, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো বিরসা এভাবে কোশ্চেন দিতে পারবে, কোশ্চেন দেবে যে বিরসা 101, এই বিরসা 101 এটা কি? তো বিরসা 101 হচ্ছে একটা জিন থেরাপি, কিসের জন্য? না সিকল সেল অ্যানিমিয়ার জন্য। CRISPR এটা হচ্ছে জিন থেরাপি একটা সিকল সেল অ্যানিমিয়ার। পরবর্তী প্রশ্ন 22 নম্বর কোশ্চেন বলছে যে
ভালো প্রশ্ন। বলছে বিশ্ব বিচারপতিদের 26তম আন্তর্জাতিক সম্মেলন আয়োজিত হয়েছে। কি বলছে না 26th ইন্টারন্যাশনাল কনফারেন্স অন দা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, চিফ জাস্টিস অফ ওয়ার্ল্ড, ঠিক আছে, 2025 সালে। তো 2025 সালে চিফ জাস্টিসদের নিয়ে যে একটা কনফারেন্স হয়েছে, এটা ভারত হোস্ট করেছে। তো ভারতের হচ্ছে লখনৌতে হয়েছে। ইউপির রাজধানী লখনৌ। লখনৌ হচ্ছে ইউপির হচ্ছে রাজধানী। তো নবাবের শহর লখনৌ, তো লখনৌ হচ্ছে হোস্ট করছে এই বছর। খেয়াল রাখবে, ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। আর লখনৌ হচ্ছে গোমতী নদীর তীরে অবস্থিত। স্ট্যাটিকের জন্য মনে রাখতে পারো, গোমতী নদীর তীরে অবস্থিত হচ্ছে লখনৌ, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, নেক্সট। ভারতে জন্মগ্রহণকারী প্রথম চিতা নাম হচ্ছে মুখী। তাহলে ভারতবর্ষে চিতা, প্রজেক্ট চিতা শুরু হয়েছিল 2022 সালে, জানো তোমরা। 2022 সালে আমরা নামিবিয়া, তারপর হচ্ছে সাউথ আফ্রিকা, এখান থেকে হচ্ছে চিতা নিয়ে এসেছি। তার কারণ হচ্ছে স্বাধীনতার পরবর্তীতে দেখা গেছে যে ভারতবর্ষে চিতা একেবারেই নেই, পুরোপুরি চিতা শেষ হয়ে গেছে। তো সেই কারণে ভারত 2022 সালে পুনরায় চিতা সংরক্ষণের জন্য একটা প্রজেক্ট লঞ্চ করেছিল, নাম দিয়েছিল প্রজেক্ট চিতা 2022। তো এই প্রজেক্ট অনুযায়ী আমরা আফ্রিকা থেকে নিয়ে এসেছিলাম চিতা। তো সেই চিতাগুলো এবার রাখা হয়েছিল কুনো ন্যাশনাল পার্কে। কোথায় রাখা হয়েছিল? কুনো ন্যাশনাল পার্কে। এবং সেখানেই হচ্ছে ভারতে প্রথম যে চিতা শাবক জন্মাচ্ছে তার নাম রাখা হচ্ছে মুখী। তার নাম রাখা হচ্ছে কি? মুখী, ঠিক আছে। তো মনে রাখবে, খেয়াল রাখবে, অপশন নাম্বার ডি, কুনো ন্যাশনাল পার্ক। পরবর্তী, কোন রাজ্যের এসএসসি কমিশন, কোন রাজ্যের এসসি কমিশন বা শিডিউল কাস্ট, তপশিলি জাতি, শিডিউল কাস্ট এসসি কমিশন সম্পর্কিত মামলাগুলির জন্য ভারতের প্রথম রাজ্য স্তরে ডেডিকেটেড কোর্ট রুম চালু করা হয়েছে? তো ডেডিকেটেড কোর্ট রুম চালু করা হয়েছে অপশন নাম্বার বি তে। তার কারণ জানি আমরা, এসসির পার্সেন্টেজ অনুযায়ী হচ্ছে পাঞ্জাব সবার আগে, এবং যার নাম্বার বলি তার নাম্বার অনুযায়ী 1 নম্বরে আসছে তোমার উত্তরপ্রদেশ। যদি 1 2 3 4 এরকম করে নাম্বার গুনতে থাকি, তাহলে হচ্ছে উত্তরপ্রদেশে সব থেকে বেশি তোমার এসসি রয়েছে। এবং যদি পার্সেন্টেজ বলি যে টোটাল জনসংখ্যার মধ্যে কত শতাংশ রয়েছে শিডিউল কাস্ট, তাহলে হচ্ছে পাঞ্জাব। তো সেই পাঞ্জাবই হচ্ছে একটা ডেডিকেটেড কোর্ট রুম চালু করেছে এসসি সংক্রান্ত মামলার জন্য, ঠিক আছে। তো মনে রাখবে, এটা ভালো প্রশ্ন। গুজরাটের কোন পণ্যটি সম্প্রতি জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন জিআই ট্যাগ পেয়েছে? তো এই বছর হচ্ছে গুজরাটের মার্বেল পেয়েছে। কোন মার্বেল? না আম্বাজি মার্বেল। তো এই আম্বাজি মার্বেলের এবার জিআই ট্যাগ কি ভাই? জিআই ট্যাগ হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন। এটা হচ্ছে জিওগ্রাফিক্যাল যে ইন্ডিকেশন, এটা বিশেষ কিছু পণ্যকে দেয়া হয়, প্রোডাক্টকে দেয়া হয়, এবং হচ্ছে খাদ্যদ্রব্যকে দেয়া হয়। কেন? তার কারণ হচ্ছে এইটার হচ্ছে বাণিজ্য বা বিপণন, তার মার্কেট ভ্যালু বাড়ানোর জন্য। তাকে ঐতিহ্যগতভাবে একটা হচ্ছে সার্টিফিকেট দেওয়া হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে, যেমন দার্জিলিং চা আমাদের, তারপর হচ্ছে ছৌ নাচের মুখোশ, এগুলো সব জিআই ট্যাগ প্রাপ্ত। আরো অনেক রয়েছে, রসগোল্লা জিআই ট্যাগ প্রাপ্ত। প্রতি বছরই কোনো না কোনো প্রোডাক্টকে কোনো না কোনো অঞ্চলের আঞ্চলিক যে ঐতিহ্য রয়েছে পুরনো অনেক দিন থেকে, তার গুরুত্ব বা তার বিপণন বাড়ানোর জন্য তোমার দেয়া হচ্ছে আম্বাজি মার্বেলকে গুজরাটের। দেখো, দার্জিলিং এর কমলা লেবু, সেটাও কিন্তু জিআই ট্যাগ পেতে চলেছে, এটাও কিন্তু বলে রাখলাম আগে থেকে, ঠিক আছে। তার কারণ হচ্ছে কমলা লেবু শুধু নাগপুরে হয় না, আমাদের দার্জিলিংও হয়, ঠিক আছে। তো দার্জিলিং এর যেই কমলা লেবু, দার্জিলিং এর চা তো আগেই পেয়েছে জিআই ট্যাগ, এবার কমলা লেবুকেও জিআই ট্যাগ পেতে চলেছে, ঠিক আছে। আচ্ছা, এবার কি হয় জানো তো, কেন জিআই ট্যাগ দেওয়া হয়, এর গুরুত্বটা কোথায়? জিআই ট্যাগ পাওয়ার সাথে সাথে এর যে মার্কেট ভ্যালু এটা বেড়ে গেছে, তো এর হচ্ছে আমদানিও বেড়ে গেছে। তো যারা মনে করে এরকম কমলা লেবু এক্সপোর্ট করে, তারা এখন দার্জিলিং এর যে স্পেশাল কমলা লেবু রয়েছে সেগুলো কিনছে, পারচেস করছে বিক্রি করবার জন্য, ঠিক আছে। 26 নম্বর প্রশ্ন বলছে যে 25তম গ্রীষ্মকালীন কি ডেফলিম্পিক্স, এই গ্রীষ্মকালীন ডেফলিম্পিক্স 25তম, এটা এডিশন হচ্ছে 25তম। এবার কে হোস্ট করছে? এবছর হবে ওটা টোকিওতে, জাপানের টোকিওতে। তো জাপানের টোকিও হোস্ট করবে গ্রীষ্মকালীন ডেফলিম্পিক্স 2025, ঠিক আছে। চলো তার পরবর্তীতে বলছে উত্তর পূর্ব ভারতের প্রথম রামকৃষ্ণ মিশন। প্রশ্নটা ব্যক্তিগতভাবে আমার খুব পছন্দ হয়েছে। এবার শুধু ব্যক্তিগতভাবেই পছন্দ হয়নি, এই কোয়েশ্চেনটা পরীক্ষাগতভাবেও খুব ইম্পর্টেন্ট। তো পরীক্ষাগতর জন্য মনে রাখবে যে উত্তর পূর্ব ভারতে যে 7 সিস্টার রয়েছে তার মধ্যে একটা স্টেট রয়েছে যেখানে উত্তর পূর্ব ভারতের প্রথম রামকৃষ্ণ মিশন স্থাপিত হচ্ছে। তো প্রথম রামকৃষ্ণ মিশন মেঘালয়ে স্থাপিত হবে। মেঘালয় ইম্পর্টেন্ট একটা স্টেট, তো মেঘালয়ে স্থাপিত হতে চলেছে, মনে রাখবে। আচ্ছা, আর আমাদের যে রামকৃষ্ণ মিশন সেটা বেলুর মঠ স্থাপিত হচ্ছিল 1897 সালে। 97 সালে স্থাপিত হচ্ছিল বেলুর মঠ, 1897 পরীক্ষা দিয়ে দেয় বিবেকানন্দ রিলেটেড যেহেতু, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী, পারমাণবিক বিস্ফোরণ এবং সমুদ্রের তীব্র পরিস্থিতি সহ্য করতে সক্ষম বিশ্বের প্রথম কৃত্রিম ভাসমান দ্বীপ বানাতে চলেছে কোন দেশ? তাহলে
শুনেই তো আশ্চর্য লাগছে ভাই, সায়েন্স কোথায় চলে গেছে? সমুদ্রের মাঝখানে একটা কৃত্রিম ভাবে দ্বীপ বানাবে, তো এই দ্বীপটা ইউজ করবে তার পারমাণবিক বিস্ফোরণের জন্য। তার কারণ দেখো, চায়না হবে আনসার। তো চায়না বা চীন তারা নিজের দেশের মধ্যে যদি টেস্ট করে, তার রেডিয়েশন ছড়ানোর ব্যাপার রয়েছে, বা হচ্ছে তারপরে যে সে আশেপাশে যে লোকে যারা মনে করো স্থানীয় বাসিন্দা রয়েছে তাদের ক্ষতি হবে। তো সেই কারণে তারা কি করেছে, তার যে মেন ল্যান্ড সেখান থেকে অনেকটা দূরে সমুদ্রের মাঝখানে কৃত্রিমভাবে একটা আইল্যান্ড তৈরি করবে। আর এই আইল্যান্ডের মাধ্যমে তারা হচ্ছে কাজ করবে। কি কাজ করবে না, পারমাণবিক বিস্ফোরণ বা পারমাণবিক টেস্ট, নিউক্লিয়ার টেস্ট করবার জন্য এটাকে ইউজ করবে। ঠিক আছে, তো এই হচ্ছে চায়নাই করতে পারে, তারা তো সায়েন্সের দিক থেকে অনেক এগিয়ে গেছে। তার কারণ হচ্ছে চায়না সবার আগে গুরুত্ব দিয়েছিল তাদের এডুকেশনকে। তো এডুকেশন সিস্টেম একদম বেসিক এলিমেন্টারি এডুকেশন থেকে খুব খুব জোর দিয়েছে। তো যেই বাচ্চারা পড়াশোনা করে বেরোচ্ছে তারা এক একজন হচ্ছে ইনোভেশন, যে সায়েন্স টেকনোলজি রিসার্চ, এগুলোতে অনেক এগিয়ে। তো চায়নার এখন আমরা সাফল্য দেখছি, কিন্তু তার পেছনে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে, দীর্ঘ 50 বছরের যেটা একটা সাধনা রয়েছে, সেই সাধনার ফলে এই তোমার এসছে। আমরা কি, আমরা কোথায় এডুকেশনকে দিই? এডুকেশন কত গুরুত্ব দিই না, সব শেষে সব কিছু হয়ে যাওয়ার পরে তারপরে ভারতে এডুকেশন আসে। এডুকেশনকে সবার আগে প্রায়োরিটি দিলে তবেই দেশ এগোবে। তার কারণ দেশ এমনি এমনি এগোয় না। দেশের যারা নাগরিক রয়েছে, যারা এখন ফিউচার বাচ্চারা রয়েছে, যারা পড়াশোনা করছে, তারা সুন্দর করে সায়েন্স টেকনোলজি এআই অ্যাডভান্স যে টেকনোলজি সেগুলো শিখবে, তবেই গিয়ে তারা রিসার্চ করতে পারবে, ইনোভেশন করতে পারবে, তবেই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে, সেটা সমস্ত দিক থেকেই হোক না কেন। আর আমরা কোথায় এডুকেশন, এডুকেশন সবার পরে বলছে। নিউ এডুকেশন পলিসি এসছে 2020-তে, 6% জিডিপি টোটাল জিডিপি 6% খরচা করবার কথা বলা হয়েছে, ওটাতে ঘোষণা করা হয়েছে 6% এডুকেশনে খরচা হবে। হয় হয় না, ওই যে খাতায় কলমেই আর কি। ঠিক আছে, আমাদের একজন হচ্ছে গ্র্যাজুয়েশন পাস, যারা যেই স্টুডেন্ট মনে করে গ্র্যাজুয়েশন পাস করেছে, তারা জানেই না ফিউচারে করবে কি, একেবারে দিশেহারা। তার কারণ তারা নর্মাল এডুকেশন করেছে, তার মধ্যে কোনো এক্সট্রা অর্ডিনারি কোনো কোয়ালিটিই নেই, তারা জানে না। তো এইটা যদি করতে লাগে, আমাদের 9-10 থেকে শুরু করে, বিশেষ করে 9-10 থেকে না হলো 11 এবং 12 থেকে মাস্ট, খুব প্রয়োজনীয় ক্যারিয়ার কাউন্সেলিং করাতে হবে। প্রত্যেকটা স্কুলে কলেজে ক্যারিয়ার কাউন্সেলিং এখান থেকেই করাতে হবে। তাকে জানাতে হবে যে ফিউচারে কি কি ক্যারিয়ার আসতে চলেছে, ক্যারিয়ার অপরচুনিটি আসতে চলেছে, এবার 12-এর পরে কোন বিষয়টা নিয়ে পড়াশোনা করলে তারা হচ্ছে কোন ফিল্ডে যেতে পারে, সেই ফিল্ডের ফিউচার কি, ভবিষ্যতে তারা কি করতে পারে। কারণ আমরা এখন গ্র্যাজুয়েশন, প্লেন গ্র্যাজুয়েশন করে সরকারের উপর শুধু বোঝ হচ্ছে, আর কিচ্ছু না। সরকারের উপরে সরকারি চাকরি, তার কারণে এই সরকারি চাকরি ছাড়া আমাদের কোনো গতি নেই, আর সরকারের বার্ডেন বাড়ছে, আর দিন দিন হচ্ছে কি ভারতের বেকারত্ব বাড়ছে। তো ভারতের বেকারত্ব যদি কমাতে হয়, এইখান থেকে ক্যারিয়ার কাউন্সেলিং করাতেই হবে, যাতে তারা জানতে পারে ফিউচারে আরো নতুন নতুন কি ক্যারিয়ার অপশন রয়েছে, যাতে তারা দিশেহারা না হয়। একেবারে কলেজ লেভেল থেকে তারা একদম ফোকাস থাকবে যে আমি এই কাজটা করব, এই জিনিসটা করব। তার কারণ সেই বাচ্চাটা বা সেই ছেলেটা বা মেয়েটা সে ভালো মতো নিজেকে জানে বা বুঝবে যে আমি কোন ক্ষেত্রে বেস্ট, সে নিজের বেস্টটা বেছে নিতে পারবে, তো হারিয়ে যাবে না ভবিষ্যতে পরবর্তীকালে। বুঝেছো? তো ভারতকে এগিয়ে নিয়ে যেতে গেলে শিক্ষা এডুকেশনকে প্রায়োরিটি দিতেই হবে। ঠিক আছে, তো চলো, আমরা তো হচ্ছে বহু মানে কি বলবো, বহু দেবদেবীর দেশ। সরস্বতী মায়ের পুজো করি, আবার হচ্ছে লক্ষ্মী দেবীর পুজো করি, কিন্তু চায়না, ইউএসএ, আমাদের মনে হয় এরা এত মডার্ন, এক তো হচ্ছে এক্সট্রা অর্ডিনারি, এরা একটা দেশ, এরা কালচারকে কোথায় করে। আরে এইরাই হচ্ছে সরস্বতী মায়ের বেশি পুজো করে। তার কারণ হচ্ছে এডুকেশনকে আগে প্রায়োরিটি তারা দেয়, সেই কারণেই ইউএসএ এত সাকসেস। বুঝেছো? এই হচ্ছে ব্যাপার। তো কি করা যাবে বলো, চলো তারপরে নেক্সট 29 নম্বর বলছে, ভারত ও নেপালের মধ্যে অনুষ্ঠিত হয়েছে এক্সারসাইজ সূর্য কিরণ। এই এক্সারসাইজ সূর্য কিরণ 19তম, যেটা একটা যৌথ মহড়া। তো এই যৌথ মহড়াটা ভারত কার সাথে করেছে না, ভারত এবং নেপালের সাথে হয়েছে। এটা ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এটা এক্সারসাইজ হয়েছে সূর্য কিরণ, কোথায় হয়েছে? এটা হচ্ছে ভারতবর্ষের উত্তরাখণ্ডে। ভারতবর্ষের উত্তরাখণ্ডে। এই কনটেক্সটে আমি আরেকটা কথা বলে রাখি, নেপালের সাথে ভারতের একটা কিন্তু বর্ডার ডিসপিউট রয়েছে। তার মানে শুধু পাকিস্তান, চায়না এবং বাংলাদেশের সাথে আমাদের ডিসপিউট নেই, আমাদের ডিসপিউট হচ্ছে পাকিস্তান এবং চায়নার সাথে। ঠিক আছে, এছাড়াও নেপালের সাথে একটা নতুন একটা বর্ডার ডিসপিউট চলে এসছে। ঠিক আছে, তো খেয়াল রাখবে, এটা উত্তরাখণ্ডেই অবস্থিত। ওই যে তোমার লিপুলেখ, ওই অঞ্চলটাতে, যেই জায়গাটার নাম হচ্ছে কালাপানি। পরীক্ষা জিজ্ঞেস করেছিল তাই বলে দিলাম, কালাপানি। তো পরীক্ষা জিজ্ঞেস করবে কালাপানি, এই জায়গাটা নিয়ে কোন প্রতিবেশী দেশের সাথে ভারতের ডিসপিউট রয়েছে, বর্ডার ডিসপিউট কালাপানি নিয়ে। ঠিক আছে, আর এই জায়গাটা থেকেই হচ্ছে তোমার মানস সরোবর তিব্বতে যাওয়ার রাস্তা। ঠিক আছে, চলো তারপরে অস্ট্রিয়া
0-1 গোলে পরাজিত করে প্রথমবারের জন্য ফিফা আন্ডার 17 ওয়ার্ল্ড কাপ জিতে নিয়েছে? কাকে পরাজিত করে? তো অপশন নাম্বার ডি, পর্তুগালকে। পর্তুগাল, ঠিক আছে, দেখতে পাচ্ছ। পরবর্তী বলছে ওয়ার্ল্ড বক্সিং কাপ ফাইনাল 2025-এ ভারত মোট কতগুলো সোনা জিতেছে? কতগুলো জিতেছে? 9টা। 9টা ভারত জিতেছে, টোটাল 9টা, ঠিক আছে। চলো পরবর্তী 32 বলছে 1 ডিসেম্বর, স্টার দাও, কোশ্চেনটা ভীষণ গুরুত্বপূর্ণ, আমি অনেকবার করিয়েছি এটা, অনেকবার। কি বলছে? বলছে যে 1 ডিসেম্বর এইডস ডে পালিত হয়, বিশ্ব এইডস ডে, এসছে অনেকবার। তো এই বিশ্ব এইডস ডে এই বছরের থিম কি ছিল? এখানে থিম জিজ্ঞেস করেছে 2025 সালে 1 ডিসেম্বরের থিম কি ছিল? তো বিশ্ব এইডস দিবসের থিম ছিল অপশন নাম্বার সি, বলছে ওভারকামিং ডিসরাপশন ট্রান্সফর্মিং এইডস রেসপন্স, এটা ছিল হচ্ছে এই বছরের থিম। আচ্ছা, ডিসেম্বরে আরো কিছু বেশ দিন রয়েছে, যেমন হচ্ছে আমরা 2 তারিখকে, ডিসেম্বরের 2 তারিখকে আমরা বলে থাকি, তার কারণ আছে, ঠিক আছে, বলছি এই কারণেই রিসেন্টলি একটা ট্রেন্ড দেখা গেছে এক্সামের, বিশেষ করে রেলওয়ে সেন্ট্রালের যে এক্সামগুলো হচ্ছে সেখানে না এই ধরনের তোমার হচ্ছে ডেজ রিলেটেড বেশ কারেন্ট অ্যাফেয়ার্স দিচ্ছে। এটা স্ট্যাটিকও বলতে পারো, কারেন্ট অ্যাফেয়ার্সও বলতে পারো। জিজ্ঞেস করবে এই দিনটি কি বিশেষ দিন হিসেবে পালন করে। তুমি যদি বিশ্বাস না হয় একটুখানি প্রিভিয়াস ইয়ার দেখবে, বা আগে পিছিয়ে যে এক্সামগুলো হয়ে গেছে একটু ভালো করে খেয়াল করলেই দেখবে, ঠিক আছে। যেমন আমাদের ডিসেম্বর নিয়ে কাজ হচ্ছে, তাই ডিসেম্বরের কথা বলি। তো 2 ডিসেম্বর হচ্ছে পালিত হয় কম্পিউটার ডে হিসেবে, কম্পিউটার ডে 2 ডিসেম্বর, ঠিক আছে। তারপরে হচ্ছে 5 তারিখে 5 ডিসেম্বর আরেকটা স্পেশাল ডে, এটা হচ্ছে সয়েল ডে বা মাটি দিবস, মৃত্তিকা দিবস, 5 তারিখে, ঠিক আছে। 10 তারিখ 10 ডিসেম্বর হচ্ছে আমরা হিউম্যান রাইটস ডে পালন করে থাকি, হিউম্যান রাইটস ডে, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডে, মানবাধিকার দিবস, ঠিক আছে। আর এই 10 তারিখে হচ্ছে তোমার আলফ্রেড নোবেল, তারও জন্মদিন, সেই কারণে হচ্ছে এই দিনটাতেই হচ্ছে নোবেল যে ঘোষণা হয়ে গেছে কারা কোন ক্যাটাগরিতে পেয়েছে, তো তাদের যে সেরিমনিটা হয় বা অ্যাওয়ার্ডটা হাতে তুলে দেওয়া হয় সেটাই 10 তারিখেই হবে, ঠিক আছে, 10 ডিসেম্বরে হিউম্যান রাইটস ডে। আচ্ছা, আর কি মনে রাখবো এখান থেকে? আরেকটা মনে রাখছি যে 19 তারিখ ডিসেম্বর মাসের, এইটা হচ্ছে গোয়া লিবারেশন ডে। তারপরে হচ্ছে 24 ডিসেম্বর, এইটা হচ্ছে 24 ডিসেম্বর হচ্ছে তোমার পালিত করি আমরা কনজিউমার ডে বা ভোক্তা দিবস, কনজিউমার ডে বা ভোক্তা দিবস। তার কারণ হচ্ছে কনজিউমার যে অ্যাক্ট, আমাদের যে ভোক্তা রয়েছে তাদের জন্য, তাদের রাইটসের জন্য একটা অ্যাক্ট পাস হয়েছিল এই 24 ডিসেম্বর। তো সেই জন্য 24 ডিসেম্বর হচ্ছে আমরা কনজিউমার রাইটস ডে বা ভোক্তা সুরক্ষা দিবস, ঠিক আছে, 24 ডিসেম্বর। 25 ডিসেম্বর কি? 25 ডিসেম্বরের হচ্ছে 25 ডিসেম্বর হচ্ছে যীশু খ্রিস্টের জন্মদিনই শুধু নয়, বড়দিনই শুধু নয়, কেক কাটার শুধু দিন নয়, বা পিকনিক দিনও নয়। এইটা হচ্ছে এক্সামের দিক থেকে মনে রাখবে, এইখানে হচ্ছে অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন। তো আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, তার জন্মদিন, সেই কারণে হচ্ছে এই দিনটাকে আমরা গুড গভর্নেন্স ডে হিসাবে পালন করে থাকি। কি বললাম? গুড গভর্নেন্স ডে, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন বলছে ইন্ডিয়া ট্রেড প্রমোশন অর্গানাইজেশন আইটিপিওর নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো আইটিপিওর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে জাভেদ আশরাফকে, জাভেদ আশরাফ। পরবর্তী প্রশ্ন, এই কোশ্চেনটা আমার মনে হয়েছে ব্যক্তিগতভাবে পরীক্ষার জন্যও খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো আমার যখন মনে হয়েছে ইম্পর্টেন্ট, তো গ্যারান্টি দিয়ে বলছি পরীক্ষকদেরও মনে হবে ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এটা গুরুত্বপূর্ণ এই কারণে, বলছে ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া, যেটা একটা গুরুত্বপূর্ণ একটা সংস্থা, তারা কি করবে? আমাদের ভারতবর্ষে যত নদী রয়েছে, রিভার রয়েছে, সেই নদীর মাধ্যমেও তো ট্রান্সপোর্ট হয়, নদীর মাধ্যমে ট্রান্সপোর্ট হয়। এই যে দেখবে ছোট ছোট যেই তোমার হচ্ছে ভেসেলসগুলো, যেগুলো হচ্ছে নদীর মধ্যে দিয়ে যায়, সেখানে হচ্ছে অনেক কিছু মালপত্র বোঝাই করে এক বন্দর থেকে আরেক বন্দর, মানে এক শহর থেকে আরেক শহরে নিয়ে যাওয়া হচ্ছে। তো এইটাকে বলা হয় ইনল্যান্ড ওয়াটারওয়েজ। এই পুরো যে ট্রেডিংটা হয় নদীর বন্দরের মানে নদীর মাধ্যমে, ইনল্যান্ডের মাধ্যমে, তো এই যে বাণিজ্যটা হয় সেইটাকে মেনটেন করে হচ্ছে এই ইনস্টিটিউটটা IWAI, মানে ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া। এইটার যে হচ্ছে তোমার কি আইএস অফিসার হিসেবে চেয়ারম্যান নিযুক্ত হয়েছে, সেই চেয়ারম্যানের নাম হচ্ছে সুনীল পালিওয়াল, দেখতে পাচ্ছ, সুনীল পালিওয়ালকে নিযুক্ত করা হয়েছে। ইম্পর্টেন্ট, এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, মনে রাখবে। এই যে তোমার IWAI, এটা স্থাপিত হয়েছিল 1986 সালে, 1986 সালে স্থাপিত হয়েছিল। আর সব থেকে ইম্পর্টেন্ট, যেটার হেডকোয়ার্টার হচ্ছে তোমার নয়ডা, উত্তরপ্রদেশে। নয়ডা কোথায় পড়ে? নয়ডা পড়ে উত্তরপ্রদেশ, ইউপিতে পড়ে। তো এই উত্তরপ্রদেশ ইউপিতে নয়ডাতে হচ্ছে তোমার এই IWAI, মানে ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া অবস্থিত, ঠিক আছে। আচ্ছা, চলো তারপরে পরবর্তী 35
বলছে অন্ধ্রপ্রদেশে 3টি নতুন জেলা পর পর বর্তমানে অন্ধ্রপ্রদেশের মোট জেলার সংখ্যা কত বলেছে। মানে অন্ধ্রপ্রদেশের আগে হচ্ছে 26টা জেলা ছিল, 26টা, এখন নতুন 3টে জেলা হলো, তো উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি 29টা। ঠিক আছে, তো টোটাল এখন অন্ধ্রপ্রদেশের জেলার সংখ্যা হচ্ছে 29। গ্রুপ সি গ্রুপ ডি আসছে, তো আমাদের জিজ্ঞেস করতে পারে যে আমাদের রাজ্যে কতগুলো, আমাদের রাজ্যে হচ্ছে 23টা, আমাদের রাজ্যে এখন 23টা জেলা রয়েছে, 23টি জেলা রয়েছে, মনে থাকবে 23টা জেলা রয়েছে। ঠিক আছে, আচ্ছা, সব থেকে ক্ষুদ্রতম জেলা হচ্ছে কলকাতা। ওকে, আচ্ছা বেশ, চলো তারপরে কি আছে 35-এর পরে। আচ্ছা, সম্প্রতি কিন্তু উত্তরপ্রদেশ ইউপি, এই ইউপির কিন্তু জেলা সংখ্যা বেড়েছে। আমি প্রিভিয়াস ক্লাসে কিন্তু তোমাদের পড়িয়েছিলাম যে ইউপি গভর্নমেন্ট তারাও কিন্তু নতুন জেলা বানাচ্ছে, 75টা জেলা এক্সট্রা জেলা ইয়ে করেছে। ঠিক আছে, আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও, যারা আমার রেগুলার ক্লাস ফলো করো তারা অবশ্যই বলো এই যে তোমার 35 নম্বর, তার কমেন্টে বলো যে 35 নম্বর দিয়ে তারপরে উত্তরটা লিখবে যে উত্তরপ্রদেশের বর্তমানের কতগুলো জেলা রয়েছে, প্লিজ দিও ভাই। চলো তারপরে 36, সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু কোন দেশকে পোলিও মুক্ত হিসেবে ঘোষণা করেছে। এই কোয়েশ্চেনটা পরীক্ষার জন্য কতটা গুরুত্বপূর্ণ এটা বুঝতে হবে। পরীক্ষার যদি আমরা ট্রেন্ড বা পরীক্ষার যে প্রিভিয়াস কোয়েশ্চেন্স সেগুলোকে একটু ফলো করে, তাহলে বুঝতে পারো যে এই ধরনের বা এই টাইপের প্রশ্ন কতটা গুরুত্বপূর্ণ। যারা কোয়েশ্চেন সেট করবেন তারা লুপে নেবে, তো তাদের মাইন্ডসেটকে বুঝতে গেলে বা তারা কি ধরনের প্রশ্ন দেয় সেটা দেখতে গেলে আমাদের প্রিভিয়াসের ভালো করে ফলো করতে হবে। সেটা আমি খুব ভালো করে করেছি, সেই জন্যই বলতে পারছি কোনটা ইম্পর্টেন্ট। তো ইম্পর্টেন্ট, সম্প্রতি হু বলেছে কোন দেশকে পোলিও মুক্ত, এই দেশে আর পোলিও নেই। ঠিক আছে, সেই দেশটার নাম কি? সেই দেশটার নাম হচ্ছে ইন্দোনেশিয়া। ঠিক আছে, ইন্দোনেশিয়ার ক্যাপিটাল হচ্ছে জাকার্তা। তো ইন্দোনেশিয়া হচ্ছে এই বছর পোলিও মুক্ত দেশ হিসেবে, তাও কে বলেছে? হু বলেছে। ঠিক আছে, চলো তারপরে পরবর্তী প্রশ্ন। আচ্ছা, হুয়ের যে হচ্ছে তোমার কি বলে হেডকোয়ার্টার, এটা কিন্তু জেনেভা শহরে রয়েছে। হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, জেনেভা। পরবর্তী বলছে ওমান স্যাট নামে কৃত্রিম স্যাটেলাইট বা কমিউনিকেশন স্যাটেলাইট কে লঞ্চ করেছে। বোঝা যাচ্ছে ওমান স্যাট মানে কে করবে? ওমান তো নিশ্চয়ই করবে, ইয়েমেন তো করবে না, কাতার তো করবে না। তো ওমান স্যাট, স্যাট মানে স্যাটেলাইট, তো ওমান স্যাটেলাইট ওমান। এইবার কোয়েশ্চেনটা যেটা দেবে ঘুরিয়ে যে ওমান সম্প্রতি ওমান স্যাট নামে একটা স্যাটেলাইট লঞ্চ করেছে, বেশ ভালো কথা। তো এই স্যাটেলাইটটা কি ধরনের স্যাটেলাইট, কি কাজ করবে, এইটা কোয়েশ্চেন হতে পারে। তখন তোমাকে কোয়েশ্চেনের মধ্যে আনসার খুঁজতে পাবে। কি বলছে যে কমিউনিকেশন স্যাটেলাইট, এটা একটা কমিউনিকেশন স্যাটেলাইট। ইম্পর্টেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো তারপরে পরবর্তী প্রশ্ন। বলছে বেস্ট প্রফিট মেকিং কোঅপারেটিভ ব্যাংক, এটা হয়েছে অপশন নাম্বার সি RCMS ব্যাংক, RCMS ব্যাংক। ঠিক আছে, চলো তার পরবর্তী প্রশ্ন হচ্ছে 39 নম্বর। বলছে ভারতের প্রথম ন্যাশনাল কোরাল রিফ রিসার্চ ইনস্টিটিউট, ন্যাশনাল কোরাল রিফ রিসার্চ ইনস্টিটিউট এটা কোথায় স্থাপিত হচ্ছে? কোরাল রিসার্চ ইনস্টিটিউট স্থাপিত হচ্ছে কোথায়? লাক্ষাদ্বীপেও মনে হতে পারে, কিন্তু নয়। অপশন নাম্বার সি আন্দামান নিকোবর আইল্যান্ড, আন্দামান নিকোবর আইল্যান্ডেই হচ্ছে তোমার কোরাল রিফ ইনস্টিটিউট রিসার্চ ইনস্টিটিউট স্থাপিত হচ্ছে। আর এই প্রশ্নটা পরীক্ষার জন্য কতটা গুরুত্বপূর্ণ, এটাও হচ্ছে সেই লেভেলের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। দুটো স্টার মানে ডবল স্টার, এতটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে শুরু হচ্ছে যে কোরাল রিসার্চ ইনস্টিটিউট। ঠিক আছে, ভারতের একটা আইল্যান্ড রয়েছে লাক্ষাদ্বীপ, এই লাক্ষাদ্বীপটা কিন্তু হচ্ছে পুরো কোরাল ফরমেশনের মাধ্যমে তৈরি হচ্ছে, এটা একটা কোরাল আইল্যান্ড। ঠিক আছে, বিশ্বের সব থেকে বড় কোরাল আইল্যান্ড রয়েছে হচ্ছে অস্ট্রেলিয়াতে রয়েছে, যেটাকে আমরা বলি গ্রেট ব্যারিয়ার রিফ। কি বলি? গ্রেট ব্যারিয়ার রিফ, যেটা হচ্ছে বিশ্বের বৃহত্তম কোরাল ফরমেশন দ্বারা তৈরি হয়েছে। এবারে যে গ্রেট ব্যারিয়ার রিফ এটা কি কাজ করে? দেখো, গ্রেট ব্যারিয়ার রিফ হচ্ছে অস্ট্রেলিয়ার পূর্ব দিকে পড়ে। এবার পূর্ব দিকে হচ্ছে প্রশান্ত মহাসাগর, তো প্রশান্ত মহাসাগর যে ঢেউগুলো আসে সেই ঢেউগুলো থেকে মেনল্যান্ড, এখানে অস্ট্রেলিয়া রয়েছে, তো অস্ট্রেলিয়ার মেনল্যান্ডটাকে প্রোটেক্ট করে। ঠিক আছে, তো প্রোটেক্টর অফ অস্ট্রেলিয়াও বলতে পারি আমরা। তো অস্ট্রেলিয়াকে সামুদ্রিক যে ঝড় ঝাপটা ঢেউ জোয়ার এগুলোকে আটকায় এই কোরাল রিফ। ঠিক আছে, এবং এখানে পৃথিবীর জীব বৈচিত্র্যপূর্ণ জায়গা রয়েছে সব থেকে। তো এইটা হচ্ছে বাস্তুতন্ত্রের দিক থেকে ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা, যেটাকে গ্রেট ব্যারিয়ার রিফ। এখানে কত প্রজাতির উদ্ভিদ রয়েছে, জলজ উদ্ভিদ, কত প্রজাতির উদ্ভিদ হচ্ছে তোমার হচ্ছে প্রাণী রয়েছে, জলজ প্রাণী প্রচুর পরিমাণে। তো বাস্তুতন্ত্রের দিক থেকে ইম্পর্টেন্ট, এবং হচ্ছে প্রোটেকশনের দিক থেকে হচ্ছে অস্ট্রেলিয়াকে খুব বেশি পরিমাণে করে। কি নাম বললাম? গ্রেট ব্যারিয়ার রিফ। তো গ্রেট ব্যারিয়ার রিফ যেটা হচ্ছে প্রোটেকশন দেয় সামুদ্রিক ঝঞ্ঝা থেকে অস্ট্রেলিয়াকে, সেম কাজ করে হচ্ছে পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষের মধ্যে সুন্দরবনের তোমার হচ্ছে কি বলে ম্যানগ্রোভ।
তো ম্যানগ্রোভ ফরেস্টটাও সেম কাজ করে কি না, দেখবে হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্টে যদি এটা দেখো একেবারে পুরো হচ্ছে সামুদ্রিক উপকূলীয় এলাকা, তো একেবারে প্যাচ পেচে তুমি যেই জায়গায় হচ্ছে তোমার ম্যাক্সিমাম টাইম, দিনের ম্যাক্সিমাম টাইমটাই হচ্ছে জলের তলায় থাকে জোয়ার যখন হয়, তো প্যাচ প্যাচে জায়গা, তো ওখানে হচ্ছে পাড় ভাঙার একটা বিশাল বড় সমস্যা থাকে। তো ওই ম্যানগ্রোভ ফরেস্ট কি করে শিকড়ের দ্বারাই সেটাকে ধরে রাখে, তো পাড় ভাঙার সমস্যা থেকে বাঁচায় এক। দুই নম্বর, বড় বড় ঘন যেই ম্যানগ্রোভ ফরেস্ট বিশাল এরিয়া নিয়ে রয়েছে, যখন ঘূর্ণিঝড় আসে সেই ঘূর্ণিঝড় ডাইরেক্ট হিট করে না পুরোপুরি আর কি তোমার ভিলেজের মধ্যে গিয়ে, তো ম্যানগ্রোভ ফরেস্টও সেই দিক থেকে আমাদের প্রোটেকশন দিচ্ছে সামুদ্রিক ভাঙন থেকে, সামুদ্রিক জোয়ার ভাটা ঝড় এগুলো থেকে। দুই নম্বর হচ্ছে এটাও হচ্ছে জীববৈচিত্র্যপূর্ণ এলাকা প্রচুর পরিমাণে, আর সেই জন্যই তো সুন্দরবন হচ্ছে এতগুলো সার্টিফিকেট পেয়েছে, ন্যাশনাল পার্ক হয়েছে, তারপর হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ হয়েছে, এই কারণে হয়েছে। এবং হচ্ছে ওয়েটল্যান্ডের আন্ডারে হচ্ছে এটা রামসার সাইটেরও ঘোষণা হয়েছে সুন্দরবন। তো সুন্দরবন হচ্ছে পশ্চিমবঙ্গের বা ভারতবর্ষের মধ্যে একটা জীব বৈচিত্র্যপূর্ণ এলাকার মধ্যে সব থেকে এগিয়ে থাকবে, ঠিক আছে। কিন্তু কি হবে, দুর্ভাগা আমরা সেই সুন্দরবনকেই কেটে কুটে সাফ করে দিচ্ছি, তো নিজেদের মৃত্যু নিজে ডেকে আনছে, আর কিছুই না, ঠিক আছে। ওই জন্য বলা হয় যে এডুকেশনকে জোর দিতে। চলো 40 বলছে হচ্ছে কৃষকদের ক্ষমতায়নের জন্য রিথান্না, কি নাম, রিথান্না মিকোসাম। এই যে রিথান্না মিকোসাম, এটা একটা তোমার হচ্ছে কৃষকদের জন্য একটা স্কিম বলতে পারো, সরকারের অনেক স্কিম আনে কৃষকদের জন্য, তো এটা একটা স্কিম এনেছে মিকোসা, রিথান্না মিকোসাম। রিথান্না মিকোসাম স্কিমটা এনেছে কৃষকদের জন্য, এনেছে কারা, অন্ধ্রপ্রদেশ সরকার। এই মাত্রই বললাম অন্ধ্রপ্রদেশের নতুন 3টে জেলা হচ্ছে, টোটাল জেলার সংখ্যা হচ্ছে এখন 29টা। সেই অন্ধ্রপ্রদেশেরই হচ্ছে রিথান্না মিকোসাম নামে হচ্ছে কৃষকদের জন্য একটা স্কিম এনেছে সরকারি স্তরে, ঠিক আছে। চলো তারপরে 41 বলছে আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2026 হতে চলেছে আবার। লাস্টেরটা আমরা জিতেছিলাম, তো তো 2026-এ যে ইভেন্টটা হবে সেই ইভেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাকে নিযুক্ত করেছে, বুঝতেই পারছো ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাকে নিযুক্ত করেছে, রোহিত শর্মা, ঠিক আছে। সম্প্রতি রোহিত শর্মার একটা বুকও পাবলিশড হয়েছে, ওনার একটা বায়োগ্রাফি পাবলিশড হয়েছে, সেটাও আমি করিয়েছি প্রিভিয়াস ক্লাসে। ওই জন্য বলি প্রতি সপ্তাহে রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করতে, তাহলে এইগুলো একেবারেই মিস হবে না, ঠিক আছে, একদমই মিস হবে না। তো রোহিত শর্মা আনসার হবে কোথায় আছে, অপশন নাম্বার বি তে আছে, রোহিত শর্মা আনসার হবে 2026-এর টি20 ওয়ার্ল্ড কাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, ঠিক আছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। এই সপ্তাহের বেস্ট যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স আমার মনে হচ্ছে সেগুলো সম্পূর্ণ কমপ্লিট করিয়ে দিয়েছি, আর তোমরা অনেক মজা নিয়ে দেখেছো। যদি ভালো লাগে তাহলে লাইক করতে হবে, এবং অনেক প্রিপারেশন করছে তোমার বন্ধু বান্ধবরা, তারা জানে না এখানে এত বেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স হয়, তো বেস্ট কারেন্ট অ্যাফেয়ার্সের যে ঠিকানা বা অ্যাড্রেস সেটা তোমাকে লিঙ্কটা প্রোভাইড করে দিতে হবে, ঠিক আছে। তো বন্ধু তোমাদের শেয়ার করতে পারো, এবং হচ্ছে দেখতে থাকো তোমাদের প্রিয় চ্যানেল ইউ স্টাডি। থ্যাংক ইউ ভেরি মাচ, বেস্ট অফ লাক, প্রিপারেশন চালিয়ে যাও, দেখা হচ্ছে আবার কোনো না কোনো ভিডিওতে। ধন্যবাদ।